আজকে বাংলাদেশের যে পরিবর্তিত ইতিহাস, এই জুলাই গণ অভ্যুত্থান, আমি এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের দেশে যখন বলা হয় তরুণরা দেশ নিয়ে ভাবছে না, সমাজ নিয়ে ভাবছে না, সেখানে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন এবং 24-এর এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু গোটা সমাজ এবং রাষ্ট্রের একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। এবং সত্যিকার পরিবর্তনের উদ্যোক্তা যদি বলেন, সেইটা বলতে হবে যে মানে ছাত্রদের মধ্যেও সিনিয়র ছাত্ররা যারা লাইব্রেরিতে পড়াশোনা করছে, 18 সালেও আমরা আন্দোলনটা তাদেরকে নিয়ে করেছি, 24-এর আন্দোলনটাও তাদেরকে কেন্দ্র করে হয়েছে এবং পরবর্তীতে সব শ্রেণী পেশার মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়েছে। আজকে এই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে একটা মানে দেশের ইতিহাস, একটা রেজিম চেঞ্জ করে দিলাম। কিংবা 2018 সালেও এই চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম। সে সময় শুধু কোটার বিরুদ্ধে আন্দোলনটা ছিল না, আমাদের পরিষ্কার দাবি দেওয়া ছিল যে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে যে হয়রানি করা হয় কিংবা বিভিন্নভাবে তরুণদেরকে যে তাদের শিক্ষিত তরুণদেরকে তাদের যথাযথ নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রেও বঞ্চিত করা হয়। আপনারা জানেন যে সিজিপিএ ভালো থাকা সত্ত্বেও ডিপার্টমেন্টের টিচার হতে পারে না যদি তার কোনো কানেক্টিভিটি না থাকে পলিটিক্যাল। এই বৈষম্যগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। তো আজকে এই 2024 পরবর্তীতে 43তম বিসিএসে যেই কাণ্ডটা হয়েছে, এইটা আমাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে যায় না, এইটা এই জুলাই পরবর্তীর পরিবর্তনের সাথে যায় না। যে কেন এই 208 জনকে বাদ দেওয়া হয়েছে তার একটা সুনির্দিষ্ট কারণ দর্শানো দরকার ছিল মন্ত্রণালয়ের। এটা মন চাইলো বাদ দিয়ে দিলাম। কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো অফেন্সে জড়িত থাকে, ফৌজদারি অপরাধে জড়িত থাকে কিংবা কোনো দেশ বিরোধী সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকে, সেটা অবশ্যই যদি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে সেটা সহই প্রকাশ করা উচিত ছিল যে এই শিক্ষার্থীর এই অপরাধের কারণে আমরা সরকারি চাকরিতে নিতে পারছি না। কিন্তু আমরা দেখলাম তার সুনির্দিষ্ট না দিয়ে এই এতগুলো শিক্ষার্থীকে তাদের এতদিনের পড়াশোনা, তাদের পরিবার এবং সামাজিক যে অবস্থান এই বিসিএস এর নিয়োগ পাওয়া এবং পড়াশোনার ফলে তৈরি হয়েছে তাদের পরিবারের মর্যাদা, সেটা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতে দিয়েছে এবং তাদের একটা মানুষ। আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে আমি মন্ত্রণালয়ে এটা নিয়ে কিন্তু জনপ্রশাসন সচিব সহ কয়েকজন এডিশনাল সেক্রেটারি ওনারা একটা কমিটি করেছিল। আমি একদিন গিয়েছিলাম, তখন আমাকেও তিনি আশ্বস্ত করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবে চেয়েছিলাম। এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি 18+ একজন ম্যাচিউর শিক্ষার্থী তরুণরা তার পরিবারের বা পারিবারিক সে কখনো চাকরির অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। এটা কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন বা বাংলাদেশেরও প্রচলিত আইনের আমরা যদি বলি মানবাধিকারের লঙ্ঘন। যদি কারো বাবার পরিচয়ে তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়ে, আমরা এটা চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা রিফর্ম এবং রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চুক্তি, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ, সেখানে এখনো যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাজে বিভাজন তৈরি করি, আমরা যদি মানুষের প্রতি বিদ্বেষ ছড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভব না। ছোট্ট একটা দেশে 18 কোটি জনগণের বসবাস, এই জনগণকে নিয়ে কিভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় আমাদেরকে সেটা ভাবতে হবে। এবং ব্যক্তিগতভাবে আমি আসলে আশ্চর্যান্বিত হচ্ছি, আপনারা আমাকে ডেকেছেন, আমার অফিসে গিয়েছেন, আরো অনেকে ফোনে যোগাযোগ করেছে। ভাই দেখেন, এখন তো অন্তত আমাদের ইয়ং জেনারেশনের প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি আছে,
আমাদের প্রত্যাশা ছিল এই সমস্ত জায়গায় কিছু হলেই তারা বিদ্যুৎ গতিতে ছুটে আসবে। 750 টাকা আবেদন ফি, এই আবেদন ফির জন্যই বাবা মার নতুন করে জায়গা জমি বেচতে হয়। তো আমরা বলেছিলাম যে এই যে আন্তর্জাতিক নিয়ম, যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা বের করা। উন্নত বিশ্বে যেখানে বেকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা সপ্তাহে একটা অল্প সময়ে কাজ করে, সেখানে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই, যারা ভালো পোশাক কিনতে পারে না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি দিতে দিতেই তাদের অবস্থা করুন। এই ব্যবস্থাগুলোর আমরা সেই 2018 সালের গণসংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা, তারা যখন এগুলো নিয়ে কথা বলে, আমরা এটার দাবি জানিয়ে আসছি। সরকারি চাকরিতে এখন প্রায় 4,73,000 পদ শূন্য। এই সরকার বলেছিল যে এই বিপ্লবী তরুণদেরকে, এই প্রতিবাদী তরুণদেরকে আমরা দেশের কাজে লাগাতে চাই, আমরা এই শূন্য পদগুলোতে নিয়োগ দিতে চাই। ভালো কথা, কিন্তু এই নিয়োগ দিতে গিয়ে যদি আবার তাদের সাথে এইভাবে বৈষম্য করা হয়, যে যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা, সেখানে আজকে মেধাবীরা পড়াশোনা করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য রাজু ভাস্কর্যে ধুলাবালিতে পড়ে থাকবে, সচিবালয়ে আমলাতন্ত্রের লাল ফিতার যারা যারা বন্দী থাকবে। এইটা আমার অভিজ্ঞতা। এইটা এই গণ আন্দোলন, এই ছাত্র যুবক তরুণদের আন্দোলনের সাথে প্রতারণা এবং বেইমানি আমরা এই সরকারের কাছ থেকে অন্তত এইটা প্রত্যাশা করি না। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আলটিমেটাম দেন, কারণ আপনারা সরাসরি চাকরি প্রার্থী। সেটা যদি বাস্তবায়ন না হয়, আপনাদের এইখানে যারা এসেছে, আপনাদের সাথে যারা একাত্মতা পোষণ করেছে, তাদের সহ প্রয়োজনে আমরা মন্ত্রণালয় ঘেরাও আপনারা করবেন। একটা বিষয় আমরা আপনাদেরকে পরিষ্কার করব, আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা কোনো টেন্ডারবাজি, দখলবাজি করতে সেই রক্তে ধরাই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কোনো হল দখল করতে যাই নাই। শুধুমাত্র অধিকার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে ন্যায়সঙ্গত কিছু কথা বলতে গিয়ে এই রাজু ভাস্কর্যে, এই টিএসসিতে, এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে 2018 সালের 30 জুন ফুটবলের মতো তারা কিন্তু মেরেছিল, কিন্তু তারপরে আমরা কিন্তু হাল ছাড়ি নাই। আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি। আমাদের পরিষ্কার কথা যে এই ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে পৈশাচিক শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হলকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল। প্রোগ্রাম করলে সিট, প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না। সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ, তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই, তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি। এতটা নির্যাতন করেছে, এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। 2018 সালের লাইব্রেরির সামনে হামলা সহ 22 সালে আপনারা দেখেছেন এই ডাকসু ভবনে হামলা, 2023 সালের 4 আগস্ট এখানে হামলা, চাবির রিং দিয়ে আমার চোখে আঘাত করেছিল, কানের মধ্যে আঘাত করেছিল। আমরা সেগুলো মামলা করি নাই, সেগুলোর মামলা প্রসেসিং। ছাত্রলীগের সরাসরি পদধারী যারা আছেন তারা ব্যতীত চাকরিতে আমরা পুনর্বহালের জন্য, বিসিএস এর সুযোগ দান করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি এবং আন্দোলনের সাথে আমরা থাকবো। আরেকটি কথা, আমাদের এখানে ছাত্ররা বলেছে হামলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। আমরা এতদিন আপনারা দেখেছেন যে আমরা বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নার্সরা আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে, তখন আমরা শুরুর দিকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি। আমরা বলেছিলাম একটা নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তাদেরকে 4 থেকে 5 মাস সময় দেন, তারা স্টেবল হোক। তো আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু দেখা গেছে যে অনেকের পরবর্তীতে রাজপথে আবার নেমেছে, কারণ সরকার তাদের কথা ডাকে নাই, তাদের দাবি দেওয়া আদায় হয়েছে। আপনারা যাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি, আরেকটি কথা আমি বলবো, আমাদের মধ্যে স্বার্থপর প্রবণতা আছে। গেজেট থেকে বাদ গিয়েছেন 208 জন, বাকি
27 জন, বাকিদের তো এখানে থাকার কথা। এই যে পরের মাথায় কাটার প্রবণতা, এই মানসিকতা পরিহার করা দরকার। তারা আগামরা হবে, তারা এখানে করে থাকবে, আপনারা ভাবছেন যে তারা করবে, তারা আমাদেরকে টোকে হবে। এই ধরনের স্বার্থপর মানসিকতা পরিহার করা দরকার। আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন, আর না হলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয়ে গিয়ে তাদেরকে আমরা নিশ্চিত করবো। মানসিক আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু হতে বাধ্য। যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ, কিন্তু পরবর্তীতে যখন দলমত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয়। কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন? এই শুধুমাত্র আমরা ছাত্ররা করি না, আমাদের বাবা মা আত্মীয় স্বজন, সমাজের বিবেকবান মানুষ, সচেতন মহল, তারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পর্যায়ে এসে রাজপথে দাঁড়িয়েছেন। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের একেবারে ইমিডিয়েট সময় আমরা আসলে দেশ এবং দেশের বাইরে শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশপ্রেম, দেশকে নিয়ে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা, সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার যে আগ্রহ, সেটা বোধ হয় কয়েকদিনে আসলে একটু ফিকে হয়ে যাচ্ছে। কেন ফিকে হয়ে যাচ্ছে? আমরা ওই পুরানো বাস্তবতার কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন, একটা যুগান্তকারী পরিবর্তন, তার দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করছে না। দেখছে যে ওই আগের মতো হানাহানি, মারামারি, দখলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, ওইটাই কামব্যাক করতেছে। যেই কারণে আমার মনে হচ্ছে যে তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল, বাইরে পড়াশোনা করছে, চাকরি করছে, ভাই আমরা দেশে এসে কাজ করবো, আপনাদের সাথে কাজ করতে চাই। কিংবা যে সমস্ত ছেলে মেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিল তারা বলছে ভাই আমরা একটু দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হবো। আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য ধুলাবালির সব ফকিরের মতো ঘুমাই থাকে, এইখানে অবস্থান করতে হয়, তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো, যেখানে ভালো আছে। তো এই মেধাবী তরুণরা যেন দেশে থাকে, তাদের মেধার জন্য মূল্যায়ন হয়, সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে, সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি, লজ্জিত হচ্ছি আপনারা যদি কিছু করতে পারছি। একটা উদাহরণ যে আপনাদের এখানে আমি দুইজন আমার কাছে কয়েকজন যাওয়ায় দুজনের বিষয়ে সুনির্দিষ্টভাবে আমরা বলেছিলাম। একটা মেয়ে ছিল এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনে মাঝখানে স্লোগান দিচ্ছে, তাকেও বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, সে তারপরে বঙ্গবন্ধু হলের একটা একই ব্যাটসম্যান, তো ওর বাড়ি চট্টগ্রাম, এই জন্য ওই আমরা এমনি দুষ্টামি করে জামাত ছবি বলে খাপাইতাম। তো ও তো আসলে ছাত্রলীগ করতো না, সেও চাকরি পায় নাই। এই দুটো বিষয় তো আমি এভিডেন্স সহকারে আমি গিয়েও বললাম, দেখেন এই দুটো তো আমি সচক্ষে চিনি, দেখেছি, জানি। তো এইখানে আরো অনেকে এরকম করেছে। তো আপনারা পুরো একটা তদন্ত করেন। এমনকি আমি ডিজিএফআইর একজন হায়ার লেভেলের অফিসারকেও বলেছিলাম, সেও বলেছিল আমরা ভেরিফিকেশন করে দিচ্ছি। তারপরেও যদি কোনোটায় জটিলতা থাকে জনপ্রশাসন যদি আমাদেরকে জানায় আমরা করে দেবো। আসলে আপনারা শিক্ষিত মানুষ, আশা করি আপনারা যাবেন, বিসিএস কর্মকর্তা হবেন, আপনারাও দয়া করে মানুষের এই দুর্দশাটা মনে রাখেন। এইখানকার অফিসাররা এতটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে একটা সিম্পল বিষয়, তার একটা ফোনে, তার একটা চিঠিতে অনেক মানুষের মুখে হাসি ফুটে স্বস্তি পায়, কিন্তু এইটা দিতে তাদের অনেক পরিবেশ। শুধুমাত্র আমি কোনো কারণ খুঁজে পাই, অকারণেই। আপনারাও যখন অফিসার হবেন জনগণের প্রতি এই দরদটা দেখাবেন, এটা আপনাদের প্রতি আমাদের আহ্বান। এবং আপনাদের চাকরি ফিরে পেতে আপনাদের পাশে আছি। আপনাদের এইখান থেকে উঠে গিয়ে আমি শেষবারের মতো জনপ্রশাসন সচিবের সাথে কথা বলবো যে আপনাদের বিষয়ে ওনারা